WS1 যেটা দেওয়া হয়েছে আমাদের মডিউল 1-এর, সেইখানে 12টা অঙ্ক ছিল। এগুলো করতে কার কি সমস্যা হয়েছে, কে কি সমস্যার সম্মুখীন হয়েছে আমাকে একটু বল। এক এক করে আনমিউট করে বলো, কোনো অসুবিধে নেই। আমরা তারপরে এখন এগুলো সলভ করব। শুনতে পাইনি প্রিয়তোষ। ইনভিটেশন হয়ে গেছে, বুঝতে পারছেন যেটা আমরা শুনতে পাচ্ছেন স্যার? শর্টে করি। হুম। শুনতে পাচ্ছি, বলো। মানে আমি তো ইংলিশে করে ফেলেছি, বাংলায় করতে গিয়েও আমি ইংলিশে করে ফেলেছি। সুচন্দা কি বাংলাতে করতে চাইছো নাকি ইংলিশে, মানে অ্যাকচুয়ালি যখন লিখবে? স্যার আমার না ওই জিকে পোর্শনটা ইংলিশে হয়তো হুম লিখতে পারবো, কিন্তু ইংলিশ তো নিজের ভাষা নয় আফটার অল, তো আমার টাইম হুম লাগবে। কিন্তু বাংলাটা আমি একদম ফ্লুয়েন্ট লিখে দেবো, যেহেতু বাংলার থেকেই ছোট, মানে আমি বাংলা মিডিয়ামেই পড়াশোনা করেছি, হুম সেই জন্য আমি বাংলাটাই চাইছি টাইমের জন্য। তো সেই জন্য ম্যাথটাও আমাকে বাংলাতেই তাহলে করতে হবে, কিন্তু ম্যাথটা আমার হুম। ইংলিশে চলে আসছে। না না, ঠিক আছে, এগুলো আমরা সলভ করে নেব। তোমার ভাষাটা নিয়ে সমস্যা না থাকলে কোনো অসুবিধেই হবে না, দেখবে আজকে আমরা করব। আর কারো কিছু স্যার, বক্তব্য? হ্যাঁ বলো। সুখেন্দু বলছি। হ্যাঁ সুখেন্দু বল। ম্যাথ গুলো তো সলভ হয়ে গেছে, কোনো সমস্যা নেই, কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে শুধু তো সলভ করতে গেলে আপনার ব্রহ্মাস্ত্র গুলো মনে পড়ছে। অপশনের দিকে যখন তাকাচ্ছি তখন নিচে আর নেই। অপশন নেই, হ্যাঁ। ওটাই সমস্যা। সমস্যা যে অপশন পাচ্ছি না, মানে মনে হচ্ছে আপনার ঠিক করলাম তো আবার ব্যাক ক্যালকুলেশনে চলে যাচ্ছি। না, আপনার ওইখানে চারটে সময় দেওয়া যাবে না। আপনার চারটে বল। ব্রহ্মাস্ত্রই শুধু মনে ভাসছে, ওটাই সমস্যা। আচ্ছা, তাহলে আমাদেরকে পুরো আর কি যা আমাদের প্রিসেট মেমোরি আছে সেটাকে রিসেট করতে হবে আর নতুন করে শুরু করতে হবে। আমরা যেন ক্লাস 3-4-এ পড়ি, এইটা আগে নিজের মনকে বোঝাও। আজকে ক্লাস শুরু হবে, তার আগে আমি তিনটে জিনিস বলছি, এইটা একটু মাথায় রেখো। 1 নম্বর কথা হচ্ছে, আমরা যখনই কোনো অঙ্ক দেখব, সবার আগে যে দিকে খেয়াল করতে হবে অঙ্কে কি চাইছে। একটা অঙ্ক নিয়ে আমরা এক্ষুনি দেখব। প্রথম কথা হচ্ছে কি চাইছে, দরকার হলে স্টেপ ওয়াইজ লিখে রাখো। সেকেন্ড হচ্ছে, এটা যদি একটা বড় অঙ্ক হয়, তাতে কি আমি কোনো অংশ একটু অ্যাপ্রোচ করে এগোতে পারবো, গোটা অঙ্কটা হয়তো নাই বা পারলাম সেটা। থার্ড হচ্ছে, অঙ্কে কি কোনো ডায়াগ্রাম দেওয়ার স্কোপ আছে, থাকলে সেটা দিতে হবে। আর যখন যে অপারেশন করব, তার পাশে যদি সুযোগ থাকে, সব ক্ষেত্রে সুযোগ থাকবে না, তাহলে তার পাশে তার লজিক লিখে দেওয়া। যেমন অনেক সময় আমাদের ব্যবহার করতে হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। আচ্ছা, এখন যারা লাইভ ক্লাস করছো তাদের মধ্যে কি কেউ ইংলিশ ভার্সন আছো? তাহলে আমি সবটাই আবার ইংলিশে রিপিট করে দেব। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এটা আমরা জানি পাইথাগোরাস থিওরেম। এটা পাশে লিখে দিতে হবে পিথাগোরাস থিওরেম অনুযায়ী। আর ওই যে আগের দিন যেটা বলছিলাম, এক্স ইজ নট ইকুয়াল টু জিরো, এইটা যেখানে যেখানে ব্যবহার করার দরকার সেখানে সেখানে করব। এই কটা ছোট্ট ছোট্ট জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আর একটা কথা, একটা জিনিস খেয়াল রাখবে, এক্সামিনার কিন্তু এখানে চেক করতে বসছেন তাকে মার্কস কাটতে হবে বলেই, কারণ এখানে কম্পিটিশনে কাউকে কাউকে ছেটে বের করে কয়েকজনকে সিলেক্ট করতে হবে। ফলে তিনি ওঁত পেতে থাকবেন কিভাবে তোমার নাম্বার কমানো যায়। আমাদেরকে সেই ব্যাটেল ফিল্ডটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। যেখানে যেখানে নাম্বার কাটার চান্স আছে, সেগুলোকে বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে তুমি নিজেকে একদম, মনে করো ক্লাস 3-র বাচ্চা, তুমি নিজে একটা অঙ্ক বুঝতে গেলে তোমার যা যা টুল লাগবে তুমি মনে করছো, সেই সবটা এক্সামিনারকে বোঝাতে হবে। এইটা হচ্ছে তোমার ডিউটি। ফলে ছোট থেকে ছোট জিনিস যেটা তোমার মনে হচ্ছে এটা আবার বলার কি আছে, সেগুলো সব বলতে হবে। এম আই ক্লিয়ার? সবাই একবার আনমিউট করে বলো, এবারে আমরা ওয়ার্কশিটে যাব। হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার।
আমাদের প্রথম প্রশ্ন ছিল এটা। দ্য সাম অফ ফার্স্ট 15 মাল্টিপলস অফ 8, এটা কে কিভাবে অ্যাপ্রোচ করেছো একটু বলো। বলবো বলো। এইভাবে করেছি স্যার, 8-এর প্রথম 15টি গুণিতক হলো যে 8 × 1 = 8, 8 × একদম। 2, এইভাবে করে গেছি 15 পর্যন্ত। হুম। ঠিক আছে, তারপরে ওটা হুম। যেটা বেরিয়েছে এরপর লিখেছি এবার এই 15টি গুণিতকের যোগফল হবে, এ হুম। কিন্তু ওই 8 + 16 এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যোগফল করে 960 হয়েছে। একদম। তাহলে আমরা একদম ওই পথেই এগোবো। তোমাদের থেকে জেনে নেওয়া এই কারণেই তোমরা অনেকেই ভালো কিন্তু করছো, ফলে এই উৎসাহটা যেন থাকে। আমরা জানি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো লিখতে হবে। আমরা জানি 8-এর প্রথম 15টি গুণিতক হলো 8 × 1, 8 × 2, 8 × 3 দিয়ে ডট 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 দিতে পারো, দিয়ে আপ টু 8 × 15। আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে? এদের যোগফল। তাই আমরা লিখব আমাদের নির্ণেয় যোগফল হলো, বলে এইবারে লেখো 8 × 1 যোগ 8 × 2 যোগ 8 × 3 করে ডট 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 8 × 15। এর পরের লাইনে 8 কমন নিয়ে নাও। এইবারে 8 কমন নিয়ে নিলে এখানে 8 × 1 ছিল, 1 পড়ে থাকবে। এখানে 8 কমন নিয়ে নিলে 2 পড়ে থাকবে, 3 পড়ে থাকবে, এরকম করে 1 2 3 4 করে আপ টু 14 আর 15 এখানে গিয়ে শেষ হবে। এবারে এইটা কি কোনো চেনা ছকে আমরা ফেলতে পারছি? কি মনে হয় তোমাদের? হ্যাঁ স্যার, n × n + 1/2 সামেশন ফর্মে রাইট। ফেলতে হবে। এটা হচ্ছে n খানা স্বাভাবিক সংখ্যার যোগফল। তার মানে এটা n কত? 15, n+1 কত? 16/2। এইটা যে ইউজ করলাম, এটা কিন্তু পাশে আমায় লিখতে হবে। আমরা জানি, আমরা জানি এটা যেহেতু সাইন, আমরা জানি nটি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের যোগফল। আচ্ছা, আমি বারবার জানতে চাইছি, কেউ যদি ইংলিশ ভার্সন থেকে থাকো আমাকে একটু নক করো, কারণ আমি যেহেতু ইংলিশ ভার্সনে এখন কেউ নেই, বাংলাতেই লিখে চলেছি। সংখ্যার যোগফল দ্যাট ইজ ইকুয়াল টু 1 + 2 + 3 প্লাস করে ডট 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 আপ টু n ইকুয়াল টু n × n+1/2। এইটা আমরা থার্ড ব্র্যাকেটে লিখে দেব। এবারে আমার কাটাকাটি চলে গেল। হ্যাঁ, নিশ্চয়ই বলবো। তাহলে এখানে কত হলো? 4 15 60, 60 × 16, তাহলে 0960। এইখানে আমার অঙ্ক শেষ। আমার উত্তরের লেখা হবে নির্ণেয়, আচ্ছা নির্ণেয় লিখো না, 8-এর প্রথম 15টি গুণিতকের যোগফল হলো 960।
এই হচ্ছে আমার কমপ্লিট উত্তর। বোঝা গেল? এটা হ্যাঁ একটা স্যার, 5 নম্বরের মতো উত্তর। 60 × 16 হলো কেন? হ্যাঁ, এখানে আমি ওই গুণটা সহজ করে নেওয়ার জন্য, দেখো 8 × 15 করছিলাম তো, 8×15 আমি লিখতে পারতাম 120, লিখতে পারতাম তো। হ্যাঁ স্যার। সেটার বদলে আমি 8কে 4 আর 2-তে ভেঙে নিয়েছি। 4 × 2 × 15, এবারে 4 আর 15কে একসাথে করে 60 করে নিয়েছি, আর ওই যে 2টা এক্সট্রা ছিল তাকে এই 8-এর সাথে গুণ করে 16 করে নিয়েছি। আমার যেহেতু 16 ঘরের নামতাটা বেশি পছন্দ, সেই জন্য। এটা যে এইভাবে করতে হবে তার কোনো মানে নেই। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তোমরা সরাসরি 8×15 120 × 8 করে 960 করতেই পারতে, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমটা আশা করি ক্লিয়ার হলো। এবারে কে ইংলিশে জানতে চাইছিলে বলো? স্যার আমি। হ্যাঁ, তুমি নামটা বলো, মৈনাক বোধহয়, নাকি? স্যার হ্যাঁ, তাহলে আমরা জানিটা লিখবে, উই নো দ্য ফার্স্ট 15 মাল্টিপলস অফ 8 আর দিয়ে এইগুলো, ঠিক আছে? ওকে তাহলে আমাদের our required sum is বলে এইটা, আর তারপরে এইটা আবার we know the sum of first 10 natural numbers is বলে 1 2 3 4 হলো। চলো, স্যার বলছি, বাড়িতে যখন আমি করেছিলাম ওই ফর্মুলাটা ইউজ করিনি, এই সিরিজ এর ফর্মুলাটা। এমনি করলে কি নম্বর পাওয়া যাবে? হ্যাঁ যাবে, অসুবিধা নেই, কিন্তু খাটতে হবে। তুমি কি পুরো 15টা পরপর লিখে যোগ করেছো? হ্যাঁ হ্যাঁ। তাতে তো হ্যাঁ সময় স্যার, নষ্ট 15টা হবে। পরপর লিখে। ও তার থেকে এটা করে নিও, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, আমাদের কোয়েশ্চেন নাম্বার 2, what is the smallest number to be subtracted from 549162 in order to make it a perfect square? এইখানে হচ্ছে ব্যাপার, এটা কি করে করেছো? এই সংখ্যাটা থেকে মিনিমাম কত নাম্বার বাদ দিলে আমার যে সংখ্যাটা আসবে সেটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। এটা কে কিভাবে করেছো একটু বলো, এটা সুন্দর অঙ্ক। স্যার এটা তো প্রথমে সংখ্যাটার এরকম লিখেছি যে সংখ্যাটি বর্গমূল করে পায়। হুম, একদম তাই। হুম, সংখ্যাটির, প্রদত্ত সংখ্যাটির, ঠিক আছে, এই টার্মগুলো একটু ইউজ করো, শুনতে ভালো লাগে। যেটা দেওয়া আছে তাকে বলবো প্রদত্ত। প্রদত্ত সংখ্যাটির বর্গমূল বা স্কোয়ার রুট করে পাই, দিয়ে আমরা যেভাবে স্কোয়ার রুট শুরু করি সেইভাবে করেছো, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ওইভাবেই করেছি। 549162, এখানে আমরা ভুলে গেছি হয়তো, আর একবার একটু ঝালিয়ে নিই। দুটো দুটো করে পেয়ার করতে হয়, তার মধ্যে প্রথমটা দিয়ে শুরু করতে হয় 54 দিয়ে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 54, তার জাস্ট নিচে কোন সংখ্যাটা আছে যার স্কোয়ার?
49। 49। 54 এর জাস্ট নিচের পারফেক্ট স্কোয়ার হচ্ছে 49, সেটা হচ্ছে 7 স্কোয়ার। আমি এখানে 7 লিখবো, এখানেও 7 লিখবো বোধহয়, নাকি? হ্যাঁ স্যার। তারপরে এখানে হবে 49, তাহলে 54 থেকে 49 বাদ দিলে হবে 5। এবারে নেক্সট পেয়ার নেমে আসবে, পুরো 9 1। এইবারে আমাকে এমন একটা সংখ্যা লিখতে হবে যেটা এখানেও লিখবো এখানেও লিখবো, এবং তাদের গুণ করে আমার 591 এর থেকে কম আসবে বা ইকুয়াল আসবে। কত আসছে এটা, সুখেন্দু? স্যার এটা 144। না, কি করে না 144 না হয়? না, এটা এটা স্যার আমি যেভাবে করেছি, আমরা যেভাবে করতাম আর কি আগে, আমরা হুম এরপরে 7-এর 7কে 2 দিয়ে গুণ করবো, দিয়ে 14 নামাবো আর কি, ঠিক আছে? হুম দিয়ে 14 সাথে আবার 4 দিয়ে দুটো দিয়ে গুণ হবে, তাহলে এদিকে হচ্ছে আপনার 74 আর এদিকে 144 সমান হচ্ছে 576। না, দাঁড়াও, এইভাবে। এক সেকেন্ড এক সেকেন্ড। ও হ্যাঁ, উপরটায় তো 14 গুণ হবে না, আমিই ভুলে গেছি। এইখানটায় 14 লিখতে নাকি? না, স্যার ওখানে ওখানে 7ই হবে তারপরে। ওখানে 7ই লিখতাম। এই পাশে না, এই পাশে দাগটা দিয়ে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে ঠিক আছে। বাঁ পাশে দাগ না, যে- ডান পাশে যেখানে দাগ দিয়ে। যে- যেখানে আপনি 5 এইদিকে লিখলেন। এইদিকে এইদিকে দাগ দিতে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তারপরে এখানে 7 লিখলাম, হ্যাঁ, ওখানে 7 আর হ্যাঁ, নিচে ওই এখানে 49। 49। 49, তাহলে এখানে 5 নামলো। এবারে আর আমাদের স্যার ওই আমাদের তো হ্যাঁ, 9 1 নেমে গেল। তারপরে স্যার এবারে আবার ডান দিকে দাগটা পড়ে, মানে আমরা এবারে ওভাবেই করে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এরপরে ঠিক আছে, ডান বলো দিকে না। দাগটা পড়বে। ওখানে উনি 591 এর পাশে আপনার 7 × 2 14 নামবে ওখানে। 7 × 2 14 না নামবে না, এই যে ওইদিকে দাগটার বাঁ পাশে এইখানে। একদম এই মানে 590 791 পাশে 791 পাশে 7-এর ডবল হবে। 591 কে ধরুন ভাগ করছি 14 দ্বারা। হ্যাঁ, না, 14টাকে লিখবো কোথায়? 14টাকে লিখবেন হচ্ছে 791 বাঁ পাশে। 591 সিরিজের পাশাপাশি, 591 মানে বাঁ পাশে। 591 যেখানে লিখেছেন তার পাশে, এই বাঁ পাশে, ওই দাগটার বাঁ পাশে। এরকম। আর ওটা আরো নেমে আসবে, জাস্ট 591 প্যারালাল থাকবে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট এটা ঠিক, এটা ঠিক আছে। আচ্ছা, এরপরে তারপর এরপরে আপনি 14 এর পাশে 4 লিখতাম, আর এদিকে 7 এর পাশে 4 লিখতাম, দিয়ে 144 × 4 তখন হচ্ছে এইখানে 576। 4 4 হ্যাঁ, এবার 576। এবারে আবার বিয়োগ হবে, বিয়োগ করে কত এসছে? 15। 15। এবারে নামবে এরপর 62। আবার 60 নামবে, আর যা, এদিকে 74 চুয়াত্তরে ডাবল করবো, 148। 148। তাহলে এখানে আবার কত ফেললে এখানে 1, হবে? এখানে এখানে 1 নিতে হবে, যেহেতু আমাকে বিয়োগ করতে বলেছে আমি ছোটটা নেবো। হ্যাঁ, একদম, এখানে 1 নেব, এখানে 1 নেব। হুম, তাহলে 1481। এখানে 1481, তাহলে এক্সট্রা হলো আমার 81। 181। 81 হচ্ছে। তাহলে এখানে এরপরে লিখেছি যে এখানে যেহেতু 81 81 বাকি হ্যাঁ, থাকছে, তাই তাহলে সংখ্যাটি আমরা 81 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ। একদম ঠিক বলেছো। তাহলে এইখানটায় আমরা কি করব, স্টার দিয়ে এবার লিখবো নিচে। আমি এইভাবে করিনি আসলে, আমাদের উপরে উপরে শেখানো হয়েছিল। ঠিক আছে, অসুবিধা নেই। আমার তাহলে যদি অ্যাকচুয়াল বর্গমূল আসতো সেটা 741ই আসতো, তাই তো, যদি মিলে যেত। হ্যাঁ স্যার। হুম হুম, ঠিক আছে, বুঝতে পেরেছি, অসুবিধা নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা লক্ষ্য করছি বর্গমূলের ক্ষেত্রে 81 অতিরিক্ত থাকছে।
সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা $81 বাদ দিলে 81 নির্ণেয় সংখ্যা বা প্রদত্ত সংখ্যা 549162 থেকে বাদ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এটাই উত্তর বলে আবার লিখবে, আমি প্রতি ক্ষেত্রে উত্তরটা আর লিখছি না। ঠিক আছে তাহলে? হ্যাঁ স্যার। তাহলে যেখানে যেখানে স্কোপ আছে আমি কথা লেখার চেষ্টা করব, এটাই হচ্ছে মূল বক্তব্য। কেউ কিছু বলবে? নেক্সট অঙ্কে যাই। ইংলিশে মৈনাক ইংলিশে বলতে হবে, রাইট। ফার্স্ট হচ্ছে the square root of the given number দিয়ে আমার এই প্রসেসটা করলে তারপরে এখানে লিখছো we observed while performing square root of the given number $81 is appearing as remainder. Thus, the smallest number 81 should be subtracted from the number to get a perfect square. ঠিক আছে মৈনাক? নেক্সট এইটা দেখে নিই। Question number 3. Ram was asked to find 7/8 of a fraction, but he mistakenly divided the fraction by 7/8. As a result, the difference between the answers was 75/784. What should be Ram's correct answer? এটা আশা করি সবাই পেরেছো। প্রথমেই ধরতে হবে ধরি নির্ণেয় ভগ্নাংশটি x. Let the fraction is x. তাহলে
রামকে কি বলা হয়েছিল? 7/8 অফ দ্য ফ্র্যাকশন বের করতে বলা হয়েছিল। তাহলে জিজ্ঞাস্য ফলটি হলো 7/8 of x, that is 7x/8. The asked result is 7x/8. কিন্তু সে বেচারা কি করেছে, ভুল করে ডিভাইড করে দিয়েছে ফ্র্যাকশনটাকে 7/8। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বল। বলছি আমি তো স্যার ওই মানে ল্যাঙ্গুয়েজটা একটু ক্যাজুয়াল লিখেছি, সমস্যা আছে? কি লিখেছিলি বল। লিখেছি যে রামকে এক্স এর 7/8 করতে বলা হয়েছিল, সুতরাং রাম করেছিল 7x/8, এরকম করে লিখেছি। হ্যাঁ, অসুবিধা নেই। এবার লিখেছি কিন্তু রাম করলো মানে এক্স কে 7/8 দিয়ে ভাগ, সুতরাং x/7/8 ইকুয়াল টু 8x/7, এরকম করে লিখেছি মানে ক্যাজুয়াল ঠিক আছে, ল্যাঙ্গুয়েজে। ভারী ল্যাঙ্গুয়েজ দিয়ে ভুল করার থেকে সহজ ল্যাঙ্গুয়েজ ঠিক লেখাটা ভালো। তোর যেটা ভালো হয় সেটা লিখবি। এরপরে যদি তোর প্র্যাকটিস করতে করতে একটা সময় মনে হয় যে এই শব্দগুলো তোর আয়ত্ত হয়েছে, তখন এগুলো ব্যবহার করবি। ঠিক স্যার আছে। আমি এরপরে লিখেছি যে রাম সংখ্যাটিকে গুণের বদলে ভাগ করায় সংখ্যাটি হলো x/7/8 দিয়ে 8x বাই হ্যাঁ, এর সেভেন। পরের লাইনটা তো, এর পরের লাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরের লাইনটা। সুতরাং রাম ভুল করায় করায় তার উত্তরটি হলো x/7/8, দ্যাট ইজ 8x/7, তাই তো? হ্যাঁ স্যার। As Ram ও সরি, as দিলে হবে না, বাট রাম mistakenly, মৈনাক লিখতে লিখতে যাচ্ছিস তো? হ্যাঁ স্যার। এবার শোনা যাচ্ছে? হ্যালো? হ্যালো?
হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা বাবা, অবশেষে। আমি 3 নম্বরটা করছিলাম। ধরি ভগ্নাংশটি এক্স, রামকে বের করতে বলা হয়েছিল সেভেন এইট এক্স, কিন্তু রাম ভুলবশত বের করে এক্স by 7/8, that is 8x/7। প্রশ্নানুসারে এই দুই উত্তরের মধ্যে পার্থক্য ইকুয়াল টু, কোনটা বড় বল, 8x/7 না 7x/8? 8x Eight তাহলে x by by সেটা, তাহলে সেটাকে আগে লিখতে হবে 8x/7 মাইনাস 7x/8, এটা ইজ ইকুয়াল টু 75/784। এইবারে অর দিয়ে লেখা শুরু হবে। এক্স কমন নিলাম, 8/7 মাইনাস 7/8 ইকুয়াল টু 75/784। তাহলে এক্স কমন নিয়েছি, এখানে এলসিএম কত, 56, এখানে 64 মাইনাস 49 কত হবে, 15, এটা 75/784। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 75/784 ইন্টু 56/15। 5×15 = 75, দিয়েও নিশ্চয়ই এটা কাটা যাবে। কতবার যাবে? 56 × 56, 14। 14। হুম, একদম। হ্যাঁ স্যার। তাহলে এখানেই অনেকে আনন্দ পেয়ে যাবে, লিখে দিয়ে চলে আসবে, কিন্তু আমাদের কাছে এটা জানতে না স্যার, চায়নি হয়নি কেন? এটা। আমাদের কাছে জানতে চেয়েছে আসল উত্তরটা সঠিক কত। উত্তরটি। সুতরাং হ্যাঁ। সঠিক উত্তরটি হলো 7x/8 ইকুয়াল টু 78 ইন্টু 5/14। তাহলে 5/16 হচ্ছে আমার নির্ণেয় উত্তর। ঠিক আছে? হ্যাঁ স্যার। সবাই মোটামুটি আবার জয়েন করে ফেলেছে। নেক্সট। স্যার, ওটা কি আর উত্তরটা লিখতে হবে ওইভাবে যেমন লিখছিলাম আমরা? হ্যাঁ হ্যাঁ, আমি প্রত্যেকটা উত্তরের ক্ষেত্রে লিখছি না সময় যাবে বলে, সবকটা অঙ্কে কিন্তু উত্তর লিখতে হবে। আচ্ছা, কেমন? ওকে স্যার। Next. In a two-digit positive number, the digit at unit place is equal to square of the digit in 10th place.
and the difference between the number and the number obtained by interchanging the digits is 54. What is the 60% of the original number? এটা আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। এর উত্তর আমরা লিখতে চলেছি। একটা 2 ডিজিট নাম্বার আছে, তার এককের ঘরের নাম যেটা আছে সেটা হচ্ছে স্কোয়ার। কার ঘরের নাম্বারে? দশকের ঘরের নাম্বারে। তার মানে একটা সংখ্যা আছে, তার এককের ঘরে আছে ধরা যাক এক্স, দশকের ঘরে আছে ওয়াই, এরকম করে লিখবো। তাহলে লেট বা ধরি নির্ণয় সংখ্যাটির দুই অঙ্কের সংখ্যাটির লেখ। এককের ঘরের অঙ্ক হলো এক্স এবং দশকের ঘরের অঙ্ক হলো ওয়াই। তাহলে সংখ্যাটির ক্ষেত্রে কি ব্যাপার হলো? দেওয়া আছে প্রদত্ত কি? প্রথম যে জিনিসটা দেওয়া আছে কি? এককের ঘরের অঙ্কটা দশকের ঘরের অঙ্কের স্কোয়ার, তার মানে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। এটা আমার সমীকরণ 1, ইকুয়েশন 1। ঠিক আছে, এবারে প্রদত্ত সংখ্যাটি কত হবে? যদি দশকের ঘরে ওয়াই হয় আর এককের ঘরে এক্স হয়, কি হয়? হ্যালো, স্যার এককের ঘরের সংখ্যাটা দশকের ঘরের স্কোয়ার তো। এককের ঘরে এক্স, দশকের ঘরে ওয়াই, তাহলে ওয়াই এর স্কোয়ার এক্স। ও আচ্ছা, তাহলে এবারে বলো সংখ্যাটা কি হবে? ওয়াই এক্স পরপর লিখে দেবো? স্যার 10y প্লাস এক্স। একদম তাই, 10y প্লাস এক্স। আর যদি ডিজিট গুলোকে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তনের ফলে অঙ্ক দুটির স্থান পরিবর্তনের ফলে প্রাপ্ত সংখ্যাটা কত হবে? সেটা যদি n2 হয় তখন ঘুরে যাবে, এইখানে x চলে আসবে, এইখানে y চলে আসবে, সেটা হবে তাহলে 10x প্লাস ওয়াই। হ্যাঁ কি না? হ্যাঁ। এবারে বলেছে প্রশ্নানুসারে এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে n1 minus n2, that is 10y plus x minus 10x plus y, এইটা হচ্ছে 54। এবারে অঙ্ক দুটোকে বের করতে বলেছে, বের করি। এটা একটু বড় অঙ্ক, তাহলে কি হবে? এটাকে যদি এরকম করি, 10y থেকে y যাবে, তাহলে 9y মাইনাস 9x ইকুয়াল টু 54। 9 কমন গেল, y মাইনাস এক্স ইকুয়াল টু 54। তাহলে y মাইনাস এক্সটা কি হবে? 54/9, দ্যাট ইজ 6। এই অবধি গেলাম।
তাহলে দুটো ইকুয়েশন পেলাম, একটা তো এইটা আর একটা প্রথমটা। তাহলে আমার তো আস্তে আস্তে সংখ্যাগুলোকে বের করা নিয়ে কথা। আমি ওয়াই মাইনাস এক্স পেয়েছি 6, আর পেয়েছি এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তার মানে এখানে আমরা প্রতিস্থাপন করে পাই বা সাবস্টিটিউট করে পাই ওয়াই মাইনাস এক্স ছিল, তাহলে ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার আসবে, কারণ এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 6। তাহলে এটাকে ওইদিকে নিলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু, সরি, প্লাস 6, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এটা একটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন প্রয়োজন। করতে পেরেছো মিডল টার্ম? এখানে আর জায়গা নেই বলে আমি একবারে উত্তর 3 লিখছি। এখান থেকে পাবো y ইকুয়াল টু হয় 3 না হলে 2। তাহলে x ইকুয়াল টু পাবো হয় 9 না হলে 4। ঠিক আছে, তাহলে সংখ্যা স্যার, দুটো কি কি? স্যার ওখানে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই -6 হবে না? -6 কেন হবে বলতো? আমি স্যার ওয়াই এদিকে স্কোয়ারটাকে এলে এইদিকে নিই, মাইনাস ওয়াই স্কোয়ার এইদিকে এলো, প্লাস ওয়াই স্কোয়ার হলো, আর ওয়াই হ্যাঁ, হ্যাঁ, এদিকে আচ্ছা, এলো, আচ্ছা। মাইনাস ওয়াই হলো। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে এবারে দাঁড়া আমি করি, সম্ভবত দুটো উত্তর আসবে না, তোরা একটু দুটো তো আসবে না, একটা করছি। আছে এক্স এক্স ওয়াই সমান 2 আসবে, আর একটা -2 আসবে। রাইট, তাহলে প্লাস 2y প্লাস 6 ইকুয়াল টু 0। কিন্তু এরকম তো আসার কথা ছিল না। টেন এক্স মাইনাস 9x ওয়াই, ওয়াই কমন নিলাম, ওয়াই মাইনাস এক্স, 6 নং 52 কি আছে? এটা তো -6 চলে মনে হচ্ছে হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু -6টা আসছে না তো, কোথায় আমি আমি সমস্যাটা তো হলো? অন্যভাবে করেছি। কি করেছিস বলতো? আমি তো টোটালি আমিও প্রথমে 10x প্লাস এক্স স্কোয়ার একটা ধরেছি, আর একটা হচ্ছে 10x স্কোয়ার প্লাস এক্স করেছি, দিয়ে 10x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 10x প্লাস এক্স স্কোয়ার সমান 54 ওরকম ভাবে করেছি। তারপরে আপনার ওই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 সমান 0 দিয়ে মিডিল টার্ম ফ্যাক্টর করে এক্স সমান 3 পাচ্ছি, আর একটা এক্স সমান -2 ভ্যালু পাচ্ছি, দিয়ে পুট করে লাস্টে 23.4 বেরিয়েছে। আচ্ছা, চল তাহলে ওইভাবে একটু দেখি। আহ তাহলে প্রথমেই একদম সাবস্টিটিউট করে নিবি বলছিস, করে নে, অসুবিধা নেই। ধরি এককের ঘরের অঙ্ক এক্স স্কোয়ার ও দশকের ঘরের অঙ্ক এক্স, তাই তো? হ্যাঁ তাহলে স্যার, একদম। সংখ্যাটি, সুতরাং সংখ্যাটি দাঁড়াবে n1, দ্যাট ইজ 10 প্লাস x এক্স স্কোয়ার। প্লাস এক্স স্কোয়ার। আবার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যা কি দাঁড়াবে? হুম। পরিবর্তন করে
প্রাপ্ত সংখ্যা দ্যাট ইজ n2 সেটা হবে 10x² প্লাস এক্স। x প্রশ্নানুসারে এদেরই ডিফারেন্স 10x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 10x² প্লাস এক্স, এটাই হচ্ছে 54। তাহলে কি হচ্ছে 10x প্লাস এক্স স্কোয়ার minus 10x² minus x equal to 54, that is 9x minus 9x² is equal to 54। একই তো গল্প রে। না স্যার 10x² প্লাস x 10x² প্লাস এক্স মাইনাস 10x প্লাস x² করুন। আচ্ছা, মানে ওই অর্ডারে ধরলে হবে না, না তাহলে গন্ডগোল হবে। হ্যাঁ, তার মানে দ্বিতীয় সংখ্যাটা থেকে প্রথম সংখ্যাটা বাদ দিতে হবে, কিন্তু এখানে Correct. ডিফারেন্স বলে তো একদম মেনশন করে দেয়নি। ইউজুয়ালি তো প্রথম থেকে দ্বিতীয়টাই হয়। তাহলে আগে আমাদেরটাও হতো, তাহলে 10x² প্লাস এক্স মাইনাস 10x 10x প্লাস x² প্লাস x² সেটা ইকুয়াল টু 54। হ্যাঁ, এবার হয়ে যাবে। তাহলে 9x² মাইনাস 9x ইকুয়াল টু 54। তাহলে 9 কমন নিলে x² মাইনাস এক্স ইকুয়াল টু 54, 9 দিয়ে কাটাকাটি কর, তাহলে x² মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে x² মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবো x ইকুয়াল টু 3 আর x ইকুয়াল টু -2। -2 তো হতে পারে না, তাহলে কারণ আমাদের একটা ডিজিট তো কখনো মাইনাসে আসবে না, ডিজিট যাই হোক সেটা ন্যাচারাল নাম্বারই আসবে। তাহলে x² হয়ে যাবে 9। সুতরাং নির্ণয় সংখ্যাটি হচ্ছে 39। এবারে 60% অফ 39 বের করতে বলেছে। 39 ইকুয়াল টু তাহলে 6 40 হচ্ছে 240, তার থেকে 6 কম 234 234, তাহলে 23.4 হচ্ছে আমার উত্তর। একদম। ঠিক আছে। আচ্ছা, প্রমিতা কিছু বলবে? প্রমিতা আনমিউট করে একটু বলতো। হ্যাঁ স্যার, আমার একটু সমস্যা হচ্ছে, এই টাইমটাকে একটু অন্য টাইম আচ্ছা, এখানে যারা উপস্থিত আছিস, সবার যারা হয়। হ্যাঁ, যারা লাইভ ক্লাস করবি, প্রমিতা বলছে সময়টাকে একটু অল্টার করলে ভালো হয়। তো আমার হাতে অপশন হচ্ছে শনিবার সকাল 8:30 থেকে 10টা, আর না হলে রবিবারে রাত্রিরে। রাত্রিরে মানে হচ্ছে তোর ওই ধর 9:30। তাহলে ওইদিকে আবার অনেক রাত হয়ে যাবে। ওটা সকাল, তাই 9টাও তো? করা যেতে 8:30 পারে। থেকে না, হ্যাঁ, শনিবার সকালে 8:30 থেকে 10টা, একটু এটা হতে পারে একটা। বাকিরা বল, আর তোদের কোনটা হলেও সুবিধা। রবিবারে হলে রবিবারে কখন? 8:30 থেকে হলে অসুবিধা নেই? স্যার আপনার একটা বলুন, কথাটা একটু কেটে কেটে যায়। হ্যাঁ, বলছি ওই হ্যাঁ। টাইম অল্টারেশন। রবিবার রাতে বাংলা পড়া থাকে। আচ্ছা, এটা কার, সুচন্দ্রার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে রবিবার রাত গেল, শনিবার সকালে হবে তোদের? যারা আছিস একটু স্যার আনমিউট শনিবার করে বল। 8:30 8টা, তাহলে একটু সুবিধা হয়। ওরে ঘুমোতে দিবি না রে আমাকে।
রাত্রিরে 2:30টার সময় ঘুমোতে যাই, সকালে উঠে পড়াবো? ওই আচ্ছা ঠিক আছে। তৈরি হয়। রবিবারই করুন, শনিবারে করলে চাপ হয়ে যাবে। রবিবারে কি অসুবিধা বলতো প্রমিতা? করলেও অসুবিধা নেই, মানে যদি এটা 9টার পরও হয় কোন তাহলেও অসুবিধা নেই। কটা এই মানে তোর সকালবেলাটা অসুবিধা হচ্ছে রবিবারে? হ্যাঁ, 9টা থেকে রবিবারে কটা থেকে? এটা যদি 9:30 থেকে তো এমনি হচ্ছেই, এটা যদি ওই 11টা থেকে করা যায় তাহলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, রবিবারে 11টা। রবিবার 11টা বল 10:30 এই বাকিরা। সময়। হ্যাঁ, এটা আচ্ছা, ঠিক আছে। রবিবারে 9:30টার বদলে 10:30টা কর, তাহলে একটু সুবিধা হয় আমার। হবে হ্যাঁ, প্রমিতা? রবিবার 10:30 থেকেই করুন। হ্যাঁ, হবে। তাহলে রবিবার 10:30টায় আমরা শিফট করছি ক্লাস। মৈনাক। 1 ঘন্টা পিছিয়ে দিচ্ছে তাহলে আমরা। 1 ঘন্টা পেছাচ্ছি। হুম, হুম, প্রিয়তোষ, অসুবিধা নেই। সুচন্দ্রা। ঠিক। হ্যাঁ স্যার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার, এমনি কোনো অসুবিধা নেই। আচ্ছা, চলো নেক্সট। Difference of two numbers is 1/9 of their sum and their স্যার sum is একটা কথা বলছিলাম, 45. হ্যাঁ বল। বলছিলাম যেহেতু আমরা তো ধরছি এই নাম্বার গুলো, ঠিক আছে, তাহলে ডাইরেক্ট যদি নাম্বার ধরে নেওয়া হতো কোনো অসুবিধা হতো? হ্যাঁ, অবশ্যই হতো। ডাইরেক্ট তুই নাম্বার ধরলে তুই তার মানে প্রথমেই একদম স্পেসিফিক অ্যাপ্রোচে চলে গেলি। আচ্ছা, তাহলে তোকে কে বলে দিল এই নাম্বারটা 16 হবে? এটা আমরা করতে পারি শর্টকাট মেথডে, পরে রেশিও দিয়ে আমরা অ্যাডজাস্ট করতে পারি, কিন্তু এখানে ওই এক্স ওয়াই ছাড়া আমাদের গতি নেই। ওইভাবেই এগোতে হবে, তাই তো? একদম এক্স ওয়াই ধরেই এগোতে হবে। ওখানে যেরকম আমরা মানে এক্স শুধু ওয়াই এখানে যে কোনো অঙ্কের যে কোনো অঙ্কের ক্ষেত্রেই, তাই তো? এটাই একদম। বেশ। এটাই বেশ। ওকে স্যার, ঠিক আছে। ওকে ওকে ওকে। তাহলে 5 নম্বরটা কি হচ্ছে? The difference of two numbers is 1/9 of their sum. তাহলে ধরি সংখ্যা দুটি যথাক্রমে x এবং y। তাহলে তাদের যোগফল সমষ্টি বা যোগফল x প্লাস ওয়াই এবং তাদের পার্থক্য, আচ্ছা এখানে লিখে নেব, যেখানে x গ্রেটার দেন ওয়াই, তাহলে আমি x মাইনাস ওয়াই লিখতে পারবো। তাহলে পার্থক্যের ক্ষেত্রে x মাইনাস ওয়াই, কারণ যদি y বড় হয়ে যায় তখন আবার y মাইনাস এক্স লিখতে হবে, তাই এখানেই আমি সেটাকে নিষ্পত্তি করে দিলাম। এখন প্রশ্নানুসারে কি বলেছে? ডিফারেন্স ইজ 1/9 অফ দেয়ার সাম। তাহলে এদের সাম হচ্ছে এটা, তার 1/9, এটা হচ্ছে তাদের ডিফারেন্স, এবং সাম হচ্ছে 45। সুতরাং 1/9 of 45, that is 5, is equal to x minus y। হলো? তাহলে এখান থেকে দুটো জিনিস আমরা পেলাম। এখানে বলা আছে যেহেতু x প্লাস ওয়াই ইকুয়াল টু 45, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 45 আর x মাইনাস ওয়াই ইকুয়াল টু 5 আমরা প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতিতে পাই। এখানে লিখতে হবে অপনয়ন পদ্ধতি কি? এলিমিনেশন মেথড। তাতে কি করছি, এদেরকে যোগ করে দিচ্ছি। তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, 2x দাঁড়ালো 45 প্লাস 5, দ্যাট ইজ 50।
তাহলে এক্স কি পেলাম? 25। তাহলে যে কোনো একটা ইকুয়েশনে আবার পুট করে দিই। 25 প্লাস ওয়াই ইকুয়াল টু 45। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 45 মাইনাস 25 ইজ 20। এবারে সংখ্যাদ্বয় 25 আর 20 তাদের এলসিএম বা লসাগু। আচ্ছা, এখানে কিন্তু এলসিএম কথাটা লেখা যাবে না, কারণ আমি বাংলায় লিখছি, তাতে লসাগুটাই লিখতে হবে। এবারে 25 আর 20 লসাগু এমনি করবি, সেটা দাঁড়াবে আমাদের কত? 100। এটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, কোনো সমস্যা? স্যার, বল। আমি বলছি যে ঠিকই আছে, আমি ওই এক্স প্লাস ওয়াই 45 আর এক্স মাইনাস ওয়াই 5 করে দুটো ইকুয়েশন করে সমাধান করে পাই, ওটা অপনয়ন পদ্ধতি লিখিনি, যে এক এবং 2 নম্বর সমাধান করে পাই, ওটা কি লিখা যায়? ওখানটা দিয়ে ডাইরেক্ট লিখে দেবো যে অপনয়ন পদ্ধতি করে পাই। না, 1 আর 2 নম্বর সমীকরণের সমাধান হ্যাঁ, করে সমাধান করে পাই। পাই। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ওটা লিখতে ওটাই হবে লিখেছি। এখানে, ওটা লিখতে হবে। হুম। তাহলে হলো, এটা নিয়ে আর কোনো সমস্যা? না স্যার, ক্লিয়ার। পরের দিন ওই এক 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 দিনে এক একটা জিনিস শিখছি। এখানে যেরকম মনে হচ্ছে এক একটা অঙ্ক পিছু দুটো করে স্লাইড দিতে হবে, নাহলে জায়গা শর্ট পড়ে যাচ্ছে, আমি আর সবটা লিখতে পারছি না। নেক্সট, find the least number divided by 28 and 32, leaving the remainder 8 and 12 respectively. মানে কি প্রশ্নটা? ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 28 দিয়ে ভাগ করলে 8 ভাগশেষ, আর 32 দিয়ে ভাগ করলে 12 ভাগশেষ থাকে। 12। হুম। তাহলে এবার কি করব? ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে আমি একটু আভাস পাচ্ছি এটা লসাগুর অঙ্ক, কিন্তু এটা করব কিভাবে? তো দুটো সংখ্যার তো ওটা লসাগু করে আর ওখানে বিয়োগফল 20 বাদ দিয়ে দিলে 204 আসছে, কিন্তু এটা লেখাটা একটু সমস্যা। এটাকে লিখবো কি? আমি এক্স আর এক্স কমন সমান ডিফারেন্সটা 20। তো ইয়ে করতে হবে। একদম, এদের কমন ডিফারেন্স দেখা যাচ্ছে। লেখো ভাজক ও ভাগশেষের সাধারণ পার্থক্য, কমন ডিফারেন্স সমান সমান 28 বিয়োগ 8 20, 32 বিয়োগ 12 সেটাও 20, অর্থাৎ এরা হচ্ছে সমান, তাই তো? হ্যাঁ স্যার। ভাজক আর ভাগশেষের কমন ডিফারেন্সটা দুক্ষেত্রে সমান। আমরা এবার বের করি 28 ও 32 উভয় দ্বারা বা দুটো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা, হ্যাঁ, এটাই লিখেছি। যেটা হচ্ছে তাদের লসাগু, হলো এদের লসাগু। তাহলে এদের লসাগু বের করি। 28 32, 2 14 16, 2 7 8। সুতরাং লসাগু কত? নির্ণয় লসাগু 2 গুণ 2 গুণ 7 গুণ 8 কত হবে? 56 গুণ 4, 224। যেহেতু ভাগশেষ, সরি, যেহেতু সাধারণ পার্থক্য উভয় ক্ষেত্রে 20, তাই নির্ণেয় সংখ্যাটি হলো
224 বিয়োগ 20 অর্থাৎ 204। এটাই এসছে তো উত্তর? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট, এটা তোরা বল। Two alarm clocks ring their alarm at regular intervals of 72 seconds and 50 seconds. If they beep together at noon, মানে 12টায়, at what time will they beep again for first time? দুটো অ্যালার্ম ক্লক আছে, তারা 72 সেকেন্ড আর 50 সেকেন্ডে বিপ করে। তাহলে প্রথম এখন থেকে যদি আমি কাউন্ট শুরু করি, এখন থেকে 72 সেকেন্ড পরে একজন বিপ শব্দ করবে, আর একজন 50 সেকেন্ড পরে বিপ শব্দ করবে। তাহলে 72 50 72 50, যে সেকেন্ডটা 72 আর 50 দুজনেরই মাল্টিপল বা গুণিতক, সেইটাতে তারা দুজনে একই সাথে রিং করবে। তাহলে আমাকে বের করতে হবে এদের লসাগু। তাহলে প্রথমে কি লিখতে হবে? প্রথম ঘন্টাটির ঘন্টাটি বাজে 72 সেকেন্ড পর পর অন্তর, এবং দ্বিতীয় ঘন্টাটি বাজে 50 সেকেন্ড অন্তর। সুতরাং তারা একই সাথে বাজবে, প্রথমবার বাজবে। আচ্ছা, একই সাথে প্রথমবার দেওয়ার দরকার নেই, প্রথমবার তো একই সাথে বেজে গেছে। একই সাথে বাজবে 72 ও 50-এর লসাগু সময় অন্তর। তাহলে 72 আর 50-এর লসাগু বের করে ফেলি। 2, 36, 25, আর কিছু দিয়ে যাচ্ছে না, গল্প হয়ে গেল। তাহলে কি হবে? 1800। 4 1800 এত সেকেন্ড। তাহলে মিনিট বা ঘন্টা কত? মিনিট বের করি, 1800/60 মিনিট। স্যার এখানটাতে কি লিখতে হবে যে আমরা জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট, 1 সেকেন্ড হ্যাঁ, সমান সেটা 1/60, হ্যাঁ আর একদম। 18 সেকেন্ড। যেহেতু 1 মিনিট সমান 60 সেকেন্ড, যেখানে যা পারবি লজিক লিখে দিবি, লেখার স্কোপ থাকলে ছাড়বি না সুযোগ। 30 মিনিট। সুতরাং যেহেতু এটি যেহেতু তারা প্রথমবার দুপুর 12টায় একসাথে বেজেছিল। স্যার লসাগু 1800 সেকেন্ড, ওটাকে কি ওই 2 গুণ 36 গুণ 25 লেখা যেত? হ্যাঁ হ্যাঁ, ওইটা করেই আমার এখানে জায়গা শর্ট বলে আমি একটুখানি কাট করছি। তোরা যতটা বিস্তারিত সম্ভব ততটাই লিখবি, ঠিক আছে? কোনো স্কোপ ছাড়া যাবে না। একসাথে বেজেছিল, সুতরাং তারা আবার 30 মিনিট পর 12:30 দুপুর 12:30 একসাথে বাজবে।
আচ্ছা, এবার তোরা বল, সবকটা অঙ্কই কি করিয়ে দেব নাকি ছাড়বো? পরের দিন কিন্তু এই 3টে চ্যাপ্টার আমাদের, রেশিও, নাম্বার সিস্টেম, এইচসিএফ, এলসিএম, এই 3টের উপরে টেস্ট হবে, যেটা আমি বুধবারে পোস্ট করব হোমওয়ার্ক সেকশনে, ঠিক আছে? টেস্ট সেকশনে না, কারণ টেস্ট সেকশনে পিডিএফ আপলোড করা যায় না। তাহলে আমরা হোমওয়ার্ক সেকশনে টেস্ট দেব, সেখানে প্রত্যেকে পরীক্ষা দিবি সময় ধরে। ধরা যাক 5টা 12টা অঙ্কের মধ্যে 10টা করতে হয়, তার জন্য হার্ডলি সময় নিবি 1 ঘন্টা ইনিশিয়ালি। তো ওই 1 ঘন্টার পরীক্ষা দিয়ে ছবি তুলে পিডিএফ করে ওই হোমওয়ার্ক সেকশনে আপলোড করবি। বুঝতে পেরেছিস? হ্যাঁ ওকে স্যার। স্যার। 10টা অঙ্ক করবো না, হ্যাঁ স্যার। 12টাই করবো? না, যেরকম পরীক্ষা দিস সেরকমই করবি। থাকবে 12টা অঙ্ক, তার মধ্যে আচ্ছা। 10টা বাছাই করে করবি। আমরা প্রথম থেকে পরীক্ষা ফরম্যাটেই চলবো, এবং সেইটা অবশ্যই বৃহস্পতিবারের মধ্যে আমাকে সাবমিট করবি, কারণ আমাকে খাতাগুলো চেক করে আবার তোদেরকে পাঠাতে হবে। তোরা সেগুলো আবার দেখে আহ, রবিবারের ক্লাসটায় আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব, আর এখানের বাকিগুলো নিয়ে আলোচনা করব। কথা বোঝা গেল? ইয়েস স্যার। নাকি এখানে 10টা অঙ্ক করিয়ে দেবো? এখনো তো টাইম আছে, কটা বাজে? 11টা স্যার বাজে। করিয়ে দিন, স্যার করিয়ে দিন না, তাহলে ভালো হয়। হ্যাঁ চল করি, 10টা তো অন্তত করি, চল। Find the largest 4-digit number which is divided by 4, 7, 13, leaving remainder of 3 respectively. তার মানে এটা হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্ক। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, তাকে 4, 7, 13 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে প্রতি ক্ষেত্রে। আমরা প্রথমে লিখি 4, 7, 13 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো তাদের লসাগু। তাহলে 4, 7, 13 তো আর কিছু কমন যাওয়ার নেই, একই যাবে। 4, 7, 13, তাহলে লসাগু কত? 364। 4 গুণ 7 গুণ 13, 364। এইবারে 364 এর সকল গুণিতক, মানে এই যে একটা এলসিএম পেলাম, এলসিএম এর ঘরের নামটায় যে সংখ্যাগুলো পড়ে তারাও সবাই কিন্তু এদের দ্বারা কমপ্লিটলি ডিভিজিবল। এটা জানা আছে তো? হ্যাঁ স্যার। সকল গুণিতক 4, 7, 13 দ্বারা, গুণিতকও লেখ, গুণিতকও 4, 7, 13 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। এইবারে বলেছে 4 ডিজিট নাম্বার। আমরা জানি 4 অঙ্কের সব বৃহত্তম সংখ্যা হলো 4টে 9। এখন আমাকে এই রেঞ্জে ফেলতে হবে। তাহলে 364 দিয়ে 4টে 9কে ভাগ করব, কবার যাবে? দুবার। দুবার। কত হচ্ছে? 728। 728। নামছে কত? 1, 27। 7, 271। 271, লাস্টে নামছে 9। এবারে কতবার যাচ্ছে? 7। 7। কত হচ্ছে? 2548। 2548। এক্সেলেন্ট। তাহলে কত এক্সট্রা হচ্ছে? 171। 171। সুতরাং 4 অঙ্কের বৃহত্তম
365 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো, এই রিমাইন্ডারটা হাটিয়ে দিতে হবে। সেটা হচ্ছে 4টে 9 থেকে 171 বাদ কত হচ্ছে? 8 2 9828, এটা। কিন্তু বলেছে এইটা যদি 4 7 13 দিয়ে ভাগ করা হয় মিলে যাবে। আমার কাছে কিন্তু চাইনি মিলে যাবে, আমার কাছে বলেছে এদের দিয়ে ভাগ করে 3 যাতে রিমাইন্ডার থাকে। তাহলে এর উপরে 3 চড়ালেই আমার উত্তর পেয়ে যাব। যেহেতু প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, ভাগশেষ কাম্য, তাই নির্ণেয় সংখ্যাটি (9828 plus 3), that is 9831। বা সুখেন্দু ভালো করছে তো, গুড। আর কেউ করেনি? হ্যাঁ স্যার, করেছিলাম। আচ্ছা, বলবি তো? চলো নেক্সট। এই যে একটা রেশিওর অঙ্ক পেয়েছি এতক্ষণে। The age of a man is equal to sum of ages of his son and daughter. The ratio of age of son that daughter is 5:4. If the age of the man is 45 years, find the ages of his son and daughter. সহজ অঙ্ক। ধরি ছেলেটির বয়স 5x ও, আচ্ছা পুত্রের বয়স লিখতে হয় না, ভালো সব। পুত্রের বয়স 5x, কন্যার বয়স একদম, 4x। পুত্রের বয়স 5x ও কন্যার বয়স, এতে বাংলাও একটু ঝালানো হয়ে যাচ্ছে বল। এটাই স্যার। যেখানে লিখে দিতে হবে x is not equal to 0, 0। না হলে কিন্তু রেশিও কোনো মানে থাকে না। তাহলে প্রশ্নানুসারে কি বলেছে? প্রশ্নানুসারে প্রদত্ত আমরা জানি, এইগুলো গুঁজতে হবে আর কি, আমাদের স্কোপ খুঁজতে হবে। 5x plus 4x equal to পিতার বয়স, 9x equal to পিতার বয়স equal to 45 বছর। সুতরাং 9x equal to 45, x is equal to 45 by 9, x equal to 5। সুতরাং পুত্রের বয়স 5 into 5 25 বছর, কন্যার বয়স 5 into 4 20 বছর। সবাই বুঝেছো তো? এই হবে উত্তর। আচ্ছা, লাস্ট অঙ্ক আজকে আমাদের 10 নম্বর। Salaries of Robi and Sumit are in ratio 2:3. If the salary of each is increased by 4,000, the new ratio becomes 40:57. What is Sumit's present salary? আবার আগের মতো ধরি রবির বেতন 2x ও সুমিতের বেতন 3x, যেখানে x is not equal to 0।
প্রশ্নানুসারে বেতন বৃদ্ধির পর তাদের বেতন যথাক্রমে পর রবির বেতন কত হবে? 2x প্লাস 4000 2x প্লাস 4000 এবং সুমিতের বেতন হবে 3x প্লাস 4000। 3x প্লাস 4000। প্রশ্নানুসারে এটাই, অর্থাৎ 2x প্লাস 4000 বাই বাই 3x 3x প্লাস প্লাস 4000, এটাই হচ্ছে 40/57। তাহলে এবারে আমরা করতে থাকি 57 ইন্টু 2x প্লাস 4000 আর এখানে 40 ইন্টু 3x প্লাস 4000। তাহলে 4000 কমন নিয়ে নিই এইদিকে। 50, আচ্ছা আগে 57 একে হচ্ছে গিয়ে 114 আর এখানে হচ্ছে 120, তাহলে এইটাকে ওইদিকে নিয়ে যাই 6x আর এখানে 57 ইন্টু 4000 আর ওখানে 40 ইন্টু, তাহলে 17 ইন্টু 4000, 417 কত হয়? 68000। 68000। তাহলে x ইজ ইকুয়াল টু 68000 ভাগ 6। স্যার এখানে এক্স এক্স এর মানটা বার করলে তো পয়েন্ট চলে আসছে, তাহলে আমার যেহেতু x এই অবস্থাতেই রাখবো, কারণ আমার তো দরকার নেই। এরপরে আমার কাছে আমাদের কি জানতে চেয়েছে? সুমিতের সুমিতের বেতন 3x বার করলে 3x 34,000 একদম। তাহলে এবারে আমি x না বের করে একবারে ডিরেক্ট 3x ই বের করে নিই, তাহলে সুবিধা হবে না? তাহলে আমি হ্যাঁ স্যার, ডিরেক্ট ওটাই 3x বের করি, এটা বাই 2, তাহলে হয়ে গেল 34,000। সুতরাং সুমিতের বর্তমান বেতন 34,000। এই হবে আমার বেতন। 34,000 প্লাস 4,000 করতে হবে না? ও হ্যাঁ হ্যাঁ, সরি, প্লাস 4,000। 34,000 প্লাস 4,000, 38,000, এটাই হবে আমার উত্তর। তাহলে আশা করি একটা ধাঁচ আমরা এখন বুঝতে পারলাম এবং আমি খুব খুশি হয়েছি, তোরা নিজেরাই অনেকটা এগিয়েছিস। এটা তো সবে শুরু হলো, ব্রাশ আপ করতে করতে নিশ্চয়ই খুব ভালো জায়গায় যাওয়া যাবে। কি মনে হচ্ছে? স্যার বলছি 12 কোশ্চেনটা একটু বের করুন, 12 নম্বর কোশ্চেনটা। আচ্ছা, এখানে যদি আমি 700x আর 800x ধরি সমস্যা হবে? না সমস্যা হবে না, করে দেবো এটা। স্যার করতে হবে না, পেরেছি। আচ্ছা ঠিক আছে। স্যার ওই 12টার একটা জিজ্ঞাসা ছিল, এটা হচ্ছে বল। ধরুন ওই ছাত্র সংখ্যা 7x আর ছাত্রী সংখ্যা 8x করেছি তো, তারপর 20% করে বৃদ্ধি পেয়েছে, তো ওটা কি হুম। আবার ধরে নিতে হবে যে ছাত্র সংখ্যা ছিল 100%, 20% বৃদ্ধি পাওয়ার পর না, 100 প্লাস এইখানে সুব্রত একটা, এখানে কি বলে, সৌভিক একটা ভালো স্কিম আবিষ্কার করলো, সেটা ভালো। তুই প্রথমেই 700x আর 800x ধরে নে, তাহলে ওই 100 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে, আর কোনো গল্প এটা তো থাকবে না। হবে না, মানে 700x 800x তে ধরছি, তার পাশে কিছু লিখতে হবে না? সেখানে লিখবি দেখ, এটা আমি করেই দিই। উভয় ক্ষেত্রে 100 মাল্টিপল করে দিলাম, এইভাবে লিখলেই না 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 না, ওরকম নয়। দেখ ব্যাপারটা কি, এই যে তুই 2:3 লিখিস এবং অ্যাকচুয়াল ভ্যালুগুলো 2x আর 3x লিখিস, তার কারণ কি? যে কোনো একটা কমন ফ্যাক্টর তাদের মধ্যে থাকে যেটা ক্যান্সেলড আউট হয়ে যায় বলে আমার রেশিওর কঙ্কালটা পড়ে থাকে, ঠিক কি না? আমার 200 হ্যাঁ স্যার। বা 2000 আর 4000, এখান থেকে দুটো জায়গা থেকেই 2000টা বাদ চলে যায় বলে এখানে 1 আর এখানে 2 পড়ে থাকে।
ফলে এখানে কে থাকলো, এক্স থাকলো না 100x থাকলো না ওয়াই থাকলো না কোটি ওয়াই থাকলো, সেটা নিয়ে কেউ বদার্ড না। ঠিক আছে, তোরা যে ওই ধরে নিয়েছিস যে এক্স লিখতে হবে, এটা আমার একদম আহ, কি বলবো দিব্যি। রুল, হ্যাঁ দিব্যি, সেটা নয়। তুই এখানে খুব সহজেই লিখতে পারিস নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস, মানে কি বলে ছাত্র সংখ্যা, কোথায় গেল, আহ, ছাত্র না, এখানে কি জানো, বয়েজ আর গার্লস বলেছে তো, ঠিক আছে। ছেলে আর মেয়েদের সংখ্যা, ছেলেদের সংখ্যা 700x আর মেয়েদের সংখ্যা 800x। তিনিও বুঝবেন এ স্মার্টলি খেললো, যেখানে তোকে শুধু মেনশন করে দিতে হবে 100x নট ইকুয়াল টু 0, ব্যাস তোর কাজ শেষ। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। স্যার আমি যেটা বলছিলাম এটা নয়, আমি বলছি যে এক্সামিনার যদি জিজ্ঞেস করে যে 20% বৃদ্ধি পাওয়ার পর 120 কি করে হলো, ওটাই আমি জিজ্ঞেস করছি যে ওখানে কি লিখতে হবে যে 100% প্লাস 20% 120%, এটা বলছিলাম। হ্যাঁ, তাহলে তুই এখানে ওইটাই লেখ, বৃদ্ধি পেলো এত। আচ্ছা দেখ, ধরি ছেলেদের সংখ্যা এত এক্স, মেয়েদের সংখ্যা 800x। বৃদ্ধির ছেলেদের ছেলেদের সংখ্যা বৃদ্ধি পায় 700x এর 20%, সেটা কত, কত হবে বল? 1/5 140। অফ 700, 140x। সুতরাং ছেলেদের বর্তমান সংখ্যা সমান সমান 700x প্লাস 140x এটা ক্লিয়ার ইকুয়াল হয়েছে। টু 840x। সিমিলারলি মেয়েদেরটাও বের করবি, মেয়েদের বর্তমান হুম, হুম। সংখ্যা যোগ করে কত হবে, 800x প্লাস 800-র 10% মানে 80x, তাহলে 880x। তাহলে তাদের বর্তমান রেশিও, নির্ণেয় অনুপাত, এইবারে দেখ সব ঠিক হয়ে যাবে। 840x ইস টু 880x। এবারে এক্স এক্স ক্যান্সেলড আউটও হতে পারে, এটাও হতে পারে। 21 22। 22। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। চল। যদি দারুণ। 700 স্যার ধরেছেন, এই হ্যাঁ দারুণ। কি শুধু 700 না কি আছে? ধরবি না, অসুবিধা আছে, কারণ তুই 700 আর 800 ধরলেই স্পেসিফাই করে দিচ্ছিস যে এটা 700 আর 800। আমি এই জায়গাটাতেই আপত্তি তুলছি। এখানে একটা এক্স থাকা মানে তুই ডিফাইন করছিস না কত, এটা 700 800 হতে পারে, 1400 1600 হতে পারে, সেটা তো তুই জানিস না, আমিও জানি না। কিন্তু যেই মুহূর্তে তুই 700x লিখলি, স্যার বা ম্যাম বুঝে গেলেন এ অবজেক্টিভ করা ছেলে মেয়ে। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক। হাতের মাল্টিপল আমি যা ইচ্ছা স্যার ধরতে পারি। হুম, এবং স্যার তাতে একটা এক্স দিয়ে আমি পলিটিক্যালি কারেক্ট থাকলাম যে আমি এখানে আমার মতো করে ইম্পোজ করছি না। হ্যাঁ এবার বল। স্যার বলছিলাম ওই দ্বিতীয় লাইনটায় যে লিখেছেন আপনি ছেলেদের সংখ্যা বৃদ্ধি পায়, ওটা যদি আমি এভাবে লিখি ছেলেদের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয় 700x প্লাস 700x এর 20%, একদম হবে, একদম হবে, কোনো অসুবিধা নেই। ওটা তো স্টেপ জাম্প বলে মনে হবে না তো এক্সামিনারের কাছে? তোর কি মনে হচ্ছে? না, আমার তো মনে হচ্ছে না। তারও মনে হতেও পারে, নাও হতে পারে, আর হলেও মানে সেটা খুব গর্হিত কাজ না, চলে যাবে। আচ্ছা আচ্ছা, কারণ আমি ওখানে তো বৃদ্ধি পেয়ে হয় লিখছি এবং দুটো এখানে 700x এর একদম, সাথে বা ঠিক 70x আছে। এর সাথে আমি প্লাস করে দিচ্ছি ওটা। টেকনিক্যালি কোনো ভুল নেই তাতে। ওকে স্যার। তাহলে আজকে ক্লাসটা আমরা একটা অঙ্ক বাদে সবই করলাম, তাতে মোটামুটি আমাদের পুষিয়েই গেল, অসুবিধা নেই কিছু। তাহলে বুধবারে আমরা এক্সাম দিচ্ছি। এবারে বল, জোশ আসছে?
নিজেরা পার্টিসিপেটও করছিস, আমিও যে যে একদম। জায়গায় ভুল স্কিপ করে যাচ্ছিলাম সেগুলো ধরিয়ে দিচ্ছিস, আমার খুব ভাল লেগেছে, বিশ্বাস কর। আমাদেরও ভালো লেগেছে তাহলে স্যার। চল তাহলে ভালো থাক। আর এখানে রেকর্ডিং সেকশনে আশা করছি পেয়ে যাবি রেকর্ড, আর আমি এটাকে এডিট করে একটা কনসাইজ ভিডিও করে স্টাডি মেটেরিয়াল সেকশনে দিয়ে রাখবো। কারণ অনেক সময় টিচমেন্টের কথা বলা যায় না, ও রেকর্ডিংটা লক করে বলবে পয়সা দাও 20,000 টাকা, আমি গরিব আদমি আছি। ঠিক আছে স্যার। স্যার বলছি এটা ঠিক তাহলে আছে ভালো স্যার, থাকিস। হোয়াটসঅ্যাপ দিত স্যার এই সলভ করার জন্য হ্যাঁ, আমি স্ক্রিনশট তো তুলে তুলে রাখলাম, দেখি পিডিএফ করা যায় কিনা, দিয়ে দিচ্ছি।